নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পালামৌ, আজকের দ্বিতীয় এবং শেষ পর্ব। পূর্বে একবার লাতেহার নামক পাহাড়ের উল্লেখ করিয়াছিলাম। সেই পাহাড়ের কথা আবার লিখিতে বসিয়াছি বলিয়া আমার আহ্লাদ হইতেছে। পুরাতন কথা বলিতে বড় সুখ, আবার বিশেষ সুখ এই যে আমি শ্রোতা পাইয়াছি। ৩-৪টি নিরীহ ভদ্রলোক, বোধ হয় তাহাদের বয়স হইয়া আসিতেছে, পুরাতন কথা বলিতে শীঘ্র আরম্ভ করিবেন এমন উমেদ রাখেন। বঙ্গদর্শনে আমার লিখিত পালামৌ পর্যটন পড়িয়াছেন, আবার ভালো বলিয়াছেন। প্রশংসা অতিরিক্ত। তুমি প্রশংসা করো আর না করো, বৃদ্ধ বসিয়া তোমার পুরাতন কথা শুনিবে। তুমি শুনো বা না শুনো, সে তোমায় কথা শোনাবে। পুরাতন কথা এই রূপে থেকে যায়, সমাজের পুঁজি বাড়ে। আমার গল্পে কাহারও পুঁজি বাড়িবে না, কেননা আমার নিজের পুঁজি নাই। তথাপি গল্প করি, তোমরা শুনিয়া আমায় চিরবাধিত করো। নিত্য অপরাহ্নে আমি লাতেহার পাহাড়ের ক্রোড়ে গিয়া বসিতাম। তাঁবুতে শতকার্য থাকিলেও আমি তাহা ফেলিয়া যাইতাম। 4টা বাজিলে আমি অস্থির হইতাম। কেন তাহা কখনো ভাবিতাম না। পাহাড়ে কিছুই নূতন নাই, কাহারও সহিত সাক্ষাৎ হইবে না, কোনো গল্প হইবে না। তথাপি কেন আমাকে সেখানে যাইতে হইত জানি না। এখন দেখি এ বেগ আমার একার নহে। যে সময় উঠানে ছায়া পড়ে, নিত্য সে সময় কুলবধূর মন মাতিয়া উঠে, জল আনিতে যাইবে। জল আছে বলিলেও তাহারা জল ফেলিয়া জল আনিতে যাইবে। জলে যে যাইতে পাইল না, সে অভাগিনী। সে গৃহে বসিয়া দেখে উঠানে ছায়া পড়িতেছে, আকাশে ছায়া পড়িতেছে, পৃথিবীর রং ফিরিতেছে। বাহির হইয়া সে তাহা দেখিতে পাইল না, তাহার কত দুঃখ। বোধ হয় আমিও পৃথিবীর রং ফেরা দেখিতে চাইতাম, কিন্তু আরেকটু আছে। সেই নির্জন স্থানে মনকে একা পাইতাম, বালকের ন্যায় মনের সহিত ক্রীড়া করিতাম। এই পাহাড়ের ক্রোড় অতি নির্জন, কোথাও ছোট জঙ্গল নাই, সর্বত্র ঘাস, অতি পরিষ্কার। তাহাও বাতাস আসিয়া নিত্য ঝাড়িয়া দেয়। মৌয়া গাছ তথা বিস্তর, কতকগুলি একত্রে গলাগলি করিয়া বাস করে, আর কতকগুলি বিধবার ন্যায় এখানে সেখানে একাকী থাকে। তাহারই মধ্যে একটিকে আমি বড় ভালোবাসিতাম, তাহার নাম কুমারী রাখিয়াছিলাম। তখন তাহার ফল কি ফুল হয় নাই, কিন্তু তাহার ছায়া বড় শীতল ছিল। আমি সেই ছায়ায় বসিয়া দুনিয়া দেখিতাম। এই উচ্চস্থানে বসিলে 5-7 ক্রোশ পর্যন্ত দেখা যাইত। দূরে চারিদিকে পাহাড়ের পরিখা, যেন সেইখানে পৃথিবীর শেষ হইয়া গিয়াছে। সেই পরিখার নিম্নে গাঢ় ছায়া, অল্প অন্ধকার বলিলেও বলা যায়। তাহার পর জঙ্গল, জঙ্গল নামিয়া ক্রমে স্পষ্ট হইয়াছে। জঙ্গলের মধ্যে 2-1টি গ্রাম হইতে ধীরে ধীরে ধুম উঠিতেছে। কোন গ্রাম হইতে হয়তো বিষণ্ণভাবে মাদল বাজিতেছে। তাহার পরে আমার তাঁবু, যেন একটি শ্বেত কপতি, জঙ্গলের মধ্যে একাকী বসিয়া কি ভাবিতেছে। আমি অন্যমনস্কে এই সকল দেখিতাম, আর ভাবিতাম, এই আমার দুনিয়া। একদিন এই স্থানে সুখে বসিয়া চারিদিক দেখিতেছি, হঠাৎ একটি লতার উপর দৃষ্টি পড়িল। তাহার একটি ডালে অনেক দিনের পর 4-5টি ফুল ফুটিয়াছিল। লতা আহ্লাদে তাহা গোপন করিতে পারে নাই, যেন কাহারে দেখাইবার জন্য ডালটি বাড়াইয়া দিয়াছিল। একটি কালো কালো বড় গোছের ভ্রমর তাহার চারিদিকে ঘুরিয়া বেড়াইতেছিল, আর একবার সেই লতায় বসিতেছিল। লতা তাহাতে নারাজ। ভ্রমর বসিলেই অস্থির হইয়া মাথা নাড়িয়া উঠে। লতাকে এইরূপ সচেতনের ন্যায় রঙ্গ করিতে দেখিয়া আমি হাসিতেছিলাম।
এমতো সময়ে আমার পশ্চাতে উচ্চারিত হইল, রাধে মন্নুং পরিহর হরি পাদমূলে তবায়ম। আমি পশ্চাতে ফিরিলাম, দেখিলাম কেহই নাই। চারিদিক চাহিলাম, কোথাও কেহ নাই। আমি আশ্চর্য হইয়া ভাবিতেছি। এমতো সময় আর একদিকে শব্দিত হইল, রাধে মন্নুং ইত্যাদি। আমার শরীরে রোমাঞ্চ হইল। আমি সেই দিকে কতক সভয়ে, কতক কৌতূহল পরবশে গেলাম। সেদিকে গিয়া আর কিছুই শুনিতে পাইলাম না। কিয়ৎ পরেই কুমারীর ডাল হইতে সেই শ্লোক আবার উচ্চারিত হইল, কিন্তু তখন শ্লোকের স্পষ্টতা আর পূর্বমতো বোধ হইল না। কেবল সুর আর ছন্দ শোনা গেল। কুমারীর মূলে আসিয়া দেখি, হরিয়াল ঘুঘুন্নায় একটি পক্ষী আরেকটির নিকট মাথা নাড়িয়া এই ছন্দে আস্ফালন করিতে করিতে অগ্রসর হইতেছে। পক্ষিণী তাহাকে ডানা মারিয়া সরিয়া যাইতেছে, কখনো কখনো অন্য ডালে গিয়া বসিতেছে। এবার আমার ভ্রান্তি দূর হইল। আমি মন্দাক্রান্তা ছন্দের একটিমাত্র শ্লোক জানিতাম। ছন্দটি উচ্চারণ মাত্রই শ্লোকটি আমার মনে আসিল। সঙ্গে সঙ্গে কর্ণেও তাহার কার্য হইয়াছিল। আমি তাহাই শুনিয়াছিলাম, রাধে মন্নু। কিন্তু পক্ষী বর্ণ উচ্চারণ করে নাই, কেবল ছন্দ উচ্চারণ করিয়াছিল। তাহা যাহাই হোক, আমি অবাক হইয়া পক্ষীর মুখে সংস্কৃত ছন্দ শুনিতে লাগিলাম। প্রথমে মনে হইল, যিনি উদ্ধারদূত লিখিয়াছেন তিনি হয়তো এই জাতি পক্ষীর নিকট ছন্দ পাইয়াছিলেন। শ্লোকটির সঙ্গে এই কুঞ্জকীর অনুবাদের বড় সুসঙ্গতি হইয়াছে। শ্লোকটি এই, রাধে মন্নুং পরিহর হরি পাদমূলে তবায়ম জাতং দৈবাত শ্রমিস্মৃদং বারমেকং ক্ষমস্য এতা না কর্ণয়সী নয়বন কুঞ্জকীর রানুবাদান এভি ক্রুরৈ বয়ম বিরতং বঞ্চিতা বঞ্চিতা স। উদ্ধব মথুরা হইতে বৃন্দাবনে আসিয়া রাধার কুঞ্জে উপস্থিত হইলে গোপীগণ আপনাদের দুঃখের কথা তাহার নিকট বলিতেছেন। এমতো সময়ে কুঞ্জের একটা পক্ষী বৃক্ষ শাখা হইতে বলিয়া উঠিল, রাধে, আর রাগ করিও না, চেয়ে দেখো, স্বয়ং হরি তোমার পদতলে। দৈবাত যাহা হইয়া গিয়াছে, একবার তাহা ক্ষমা করো। গোপীরা এতবার এই কথা রাধিকাকে বলিয়াছে যে কুঞ্জ পক্ষীরা শিখিয়াছিল। যাহা শিখিয়াছিল অর্থ না বুঝিয়া পক্ষীরা তাহা সর্বদাই বলিত। গোপীরা উদ্ধবকে বলিলেন, শুনলে কুঞ্জের ওই পাখি কি বলিল? শুনলে? একে বিধাতা আমাদের বঞ্চনা করেছেন, আবার দেখো পুরা পক্ষীও কত দগ্ধাচ্ছে। পক্ষী আবার বলিল, রাধে মন্নুং পরিহর হরি পাদমূলে তবায়ম। তাহাই বলিতেছিলাম, বিহঙ্গ ছন্দে বিহঙ্গের উক্তি বড় সুন্দর হইয়াছিল। ছন্দ কি গীত শিখাইলে অনেক পক্ষী তাহা শিখিতে পারে, কিন্তু ছন্দ যে কোনো পক্ষীর স্বরে স্বাভাবিক আছে তাহা আমি জানিতাম না। সুতরাং বন্যপক্ষীর মুখে ছন্দ শুনিয়া বড় চমৎকৃত হইয়াছিলাম। পক্ষীটির সঙ্গে কতই বেড়াইলাম, কতবার এই ছন্দ শুনিলাম। শেষ সন্ধ্যা হইলে তাঁবুতে ফিরিয়া আসিলাম। পথে আসিতে আসিতে মনে হইল, যদি এখানে কেহ ডারউইন সাহেবের ছাত্র থাকিতেন, তিনি ভাবিতেন নিশ্চয়ই এ পক্ষীটি রাধাকুঞ্জের শিক্ষিত পক্ষীর বংশ। জৈবিক কারণে পূর্বপুরুষের অভ্যস্ত শ্লোক ইহার কণ্ঠে আপনি আসিয়াছে। বৈষ্ণবদের উচিত এ বংশকে আপন আপন কুঞ্জে স্থান দেন। রাধাকুঞ্জের সকল গিয়াছে, সকল ফুরাইয়াছে, কেবল এই বংশ আছে। আমার ইচ্ছা আছে একটি হরিয়াল পালন করি, দেখি সে রাধে মন্নুং পরিহর বলে কি না বলে। আরেক দিনের কথা বলি। তাহা হইলেই লাতেহার পাহাড়ের কথা আমার শেষ হয়। যেরূপ নিত্য অপরাহ্নে এই পাহাড়ে যাইতাম, সেই রূপ আরেকদিন যাইতেছিলাম। পথে দেখি একটি যুবা বীর দর্পে পাহাড়ের দিকে যাইতেছে। পশ্চাতে কতকগুলি স্ত্রীলোক তাকে সাধিতে সাধিতে সঙ্গে যাইতেছে। আমি ভাবিলাম, যখন স্ত্রীলোক সাধিতেছে তখন যুবার রাগ নিশ্চয় ভাতের ওপর হইয়াছে।
আমি বাঙালি, সুতরাং এ ভিন্ন আর কি অনুভব করিব। এককালে এরূপ রাগ নিজেও কতবার করিয়াছি, তাহাই অন্যের বীরদর্প বুঝিতে পারি। যখন আমি নিকটবর্তী হইলাম, তখন স্ত্রীলোকেরা নিরস্ত হইয়া এক পার্শ্বে দাঁড়াইল। বৃত্তান্ত জিজ্ঞাসা করায় যুবা সদর্পে বলিল, আমি বাঘ মারিতে যাইতেছি। এই মাত্র আমার গরুকে বাঘে মারিয়াছে। আমি ব্রাহ্মণ সন্তান, সে বাঘ না মারিয়া কোন মুখে আর জল গ্রহণ করিব? আমি কিঞ্চিত অপ্রতিভ হইয়া বলিলাম, চলো, আমি তোমার সঙ্গে যাইতেছি। আমার অদৃষ্ট দোষে বগলে বন্দুক, পায়ে বুট, পরিধানে কোট প্যান্টলুন, বাস তাঁবুতে, সুতরাং এ কথা না বলিলে ভালো দেখায় না। বিশেষত অনেকে আমায় সাহেব বলিয়া জানে। অতএব সাহেবী ধরনে নিঃসংকোচ চিত্তে চলিলাম। আমি স্বভাবত বড় ভীত, তাহা বলিয়া ব্যাঘ্র ভল্লুক সম্বন্ধে আমার কখনো ভয় হয় নাই। বৃদ্ধ শিকারীরা কতদিন পাহাড়ে একাকী যাইতে আমায় নিষেধ করিয়াছে, কিন্তু আমি তাহা কখনো গ্রাহ্য করি নাই। নিত্য একাকী যাইতাম। বাঘ আসিবে, আমায় ধরিবে, আমায় খাইবে, এই সকল কথা কখনো আমার মনে আসিত না। কেন আসিত না তা আমি এখনো বুঝিতে পারি না। সৈনিক পুরুষদের মধ্যে অনেকে আপনার ছায়া দেখিয়া ভয় পায়, অথচ অম্লান বদনে রণক্ষেত্রে গিয়া রণ করে। গুলি কি তরবার তাহার অঙ্গে প্রবিষ্ট হইবে, এ কথা তাহাদের মনে আইসে না। যতদিন তাহাদের মনে এ কথা না আইসে, ততদিন লোকের নিকট তাহারা সাহসী। যে বিপদ না বুঝে সেই সাহসিক। আদিম অবস্থায় সকল পুরুষই সাহসী ছিল, তাহাদের তখন ফলাফল জ্ঞান হয় নাই। বাঙালিদের মধ্যে অদ্যাপি দেখা যায় সকলেই সাহসী, ইউরোপীয় সভ্যতার অপেক্ষাও অনেক অংশে সাহসী, হেতু ফলাফল বোধ নাই। আমি তাহাই আমার সাহসের বিশেষ গৌরব করি না। সভ্যতার সঙ্গে সঙ্গে সাহসের ভাগ কমিয়া আইসে। পেনালকোড যত ভালো হয়, সাহস তত অন্তর্হিত হয়। এখন এ সকল কচকচি যাক। যুবার সঙ্গে কতক দূর গেলে সে আমায় বলিল, বাঘটি আমি সহস্তে মারিব। আমি হাসিয়া সম্মত হইলাম। যুবা আর কোনো কথা না বলিয়া চলিল। তখন হইতে নিজের প্রতি আমার কিঞ্চিত ভালোবাসার সঞ্চার হইল। স্বহস্তে মারিব, এ কথায় বুঝিয়াছিল যে পরহস্তে বাঘ মারা সম্ভব। আমি সাহেব বেশধারী, অবশ্য বাঘ মারিলে মারিতে পারি। যুবা এ কথা নিশ্চয় ভাবিয়াছিল, তাহাতেই কৃতার্থ হইয়াছিলাম। তাহার পর কতক দূর গিয়া উভয়ে পাহাড়ে উঠিতে লাগিলাম। যুবা অগ্রে, আমি পশ্চাতে। যুবার স্কন্ধে টাঙ্গি। সে একবার তাহা স্কন্ধ হইতে নামাইয়া তীক্ষ্ণতা পরীক্ষা করিয়া দেখিল। তারপর কতক দূর গিয়া মৃদুস্বরে আমাকে বলিল, আপনি জুতা খুলুন, শব্দ হইতেছে। আমি জুতা খুলিয়া খালি পায়ে চলিতে লাগিলাম। আবার কতক দূর গিয়া বলিল, আপনি এইখানে দাঁড়ান, আমি একবার অনুসন্ধান করিয়া আসি। আমি দাঁড়াইয়া থাকিলাম। যুবা চলিয়া গেল। প্রায় দণ্ডেক পরে যুবা আসিয়া অতি প্রফুল্ল বদনে বলিল, হইয়াছে, সন্ধান পাইয়াছি, শীঘ্র আসুন, বাঘ নিদ্রা যাইতেছে। আমি সঙ্গে গিয়া দেখি পাহাড়ের এক স্থানে প্রকাণ্ড দীর্ঘিকার ন্যায় একটি গর্ত বা গুহা আছে। তাহার মধ্যস্থানে প্রস্তর নির্মিত একটি কুটির, চতুঃপার্শ্বস্থ স্থান তাহার প্রাঙ্গণ স্বরূপ। যুবা সেই গর্তের নিকটে এক স্থানে দাঁড়াইয়া অতি সাবধানে ব্যাঘ্র দেখাইল। প্রাঙ্গণের এক পার্শ্বে ব্যাঘ্র নিরীহ ভালো মানুষের ন্যায় চোখ বুজিয়া আছে। মুখের নিকট সুন্দর নখর সংযুক্ত একটি থাবা দর্পণের ন্যায় ধরিয়া নিদ্রা যাইতেছে। বোধহয় নিদ্রার পূর্বে থাবাটি একবার চাটিয়া ছিল। যেদিকে ব্যাঘ্র নিদ্রিত ছিল, যুবা সেই দিকে চলিল। আমায় বলিল, মাথা নত করিয়া আসুন, নতুবা প্রাঙ্গণে ছায়া পড়িবে। তদনুসারে আমি নতশিরে চলিলাম। শেষ একখানি বৃহৎ প্রস্তরে হাত দিয়া বলিল, আসুন, এইখানি ঠেলিয়া তুলি। উভয়ে প্রস্তরখানিকে স্থানচ্যুত করিলাম। তাহার পর যুবা একা তাহার ঠেলিয়া গর্তের প্রান্তে নিঃশব্দে লইয়া গেল। একবার ব্যাঘ্রের প্রতি চাহিল,
তাহার পর প্রস্তর ঘোর রবে প্রাঙ্গণে পড়িল। শব্দে কি আঘাতে তাহা ঠিক জানি না, ব্যাঘ্র উঠিয়া দাঁড়াইয়াছিল। তাহার পর পড়িয়া গেল। এ নিদ্রা আর ভাঙিল না। পর দিবস বাহক স্কন্ধে ব্যাঘ্রটি আমার তাঁবু পর্যন্ত আসিয়াছিলেন, কিন্তু তখন তিনি মহানিদ্রাচ্ছন্ন বলিয়া বিশেষ কোনো প্রকার আলাপ হইল না। আবার পালামৌর কথা লিখিতে বসিয়াছি, কিন্তু ভাবিতেছি এবার কি লিখি। লিখিবার বিষয় এখন তো কিছুই মনে হয় না, অথচ কিছু না কিছু লিখিতে হইতেছে। বাঘের পরিচয় তো আর ভালো লাগে না, পাহাড় জঙ্গলের কথাও হইয়া গিয়াছে, তবে আর লিখিবার আছে কি? পাহাড় জঙ্গল বাঘ এই লইয়াই পালামৌ। যে সকল ব্যক্তি তথায় বাস করে তাহারা জঙ্গলি, কুৎসিত, কদাকার জানোয়ার, তাহাদের পরিচয় লেখা বৃথা। কিন্তু আবার মনে হয় পালামৌ জঙ্গলে কিছুই সুন্দর নাই, এ কথা বলিলে লোকে আমায় কি বিবেচনা করিবে। সুতরাং পালামৌ সম্বন্ধে দুটা কথা বলা আবশ্যক। একদিন সন্ধ্যার পর চিক পর্দা ফেলিয়া তাঁবুতে একা বসিয়া সাহেবী ঢঙ্গে কুক্কুরি লইয়া ক্রীড়া করিতেছি। এমতো সময় একজনকে আসিয়া বাহির হইতে আমায় ডাকিল, কা সাহেব। আমার সর্বশরীর জ্বলিয়া উঠিল। এখন হাসি পায়, কিন্তু তখন বড়ই রাগ হইয়াছিল। রাগ হইবার অনেক কারণও ছিল। কারণ নং এক এই যে আমি মান্য ব্যক্তি, আমাকে ডাকিবার সাধ্য কাহার? আমি যাহার অধীন, অথবা যিনি আমা অপেক্ষা অতি প্রধান, কিংবা যিনি আমার বিশেষ আত্মীয়, কেবল তিনিই আমাকে ডাকিতে পারেন। অন্য লোকে শুনুন বলিলে সহ্য হয় না। কারণ নং দুই যে আমাকে খা সাহেব বলিয়াছে, বরং খা বাহাদুর বলিলে কতক সহ্য করিতে পারিতাম। ভাবিতাম হয়তো লোকটা আমাকে মুসলমান বিবেচনা করিয়াছে, কিন্তু পদের অগৌরব করে নাই। খা সাহেব অর্থে যাহাই হোক, ব্যবহারে তাহা আমাদের বোসমশায় বা দাসমশায় অপেক্ষা অধিক মান্যের উপাধি নহে। হারম্যান কোম্পানি যাহার কাপড় সেলাই করে, ফরাসি দেশে যাহার জুতা সেলাই হয়, তাহাকে বোস মহাশয় বা দাস মহাশয় বলিলে সহ্য হইবে কেন? বাবু মহাশয় বলিলেও মন ওঠে না। অতএব স্থির করিলাম, এ ব্যক্তি যেই হোক আমাকে তুচ্ছ করিয়াছে, আমাকে অপমান করিয়াছে। সেই মুহূর্তে তাহাকে ইহার বিশেষ প্রতিফল পাইতে হইত। কিন্তু হারামজাত বজ্জাত প্রভৃতি সাহেব স্বভাব সুলভ গালি ব্যতীত আর তাহাকে কিছুই দিই নাই। এই আমার বাহাদুরি। বোধহয় সে রাত্রে বড় শীত পড়িয়াছিল, তাই তাঁবুর বাহিরে যাইতে সাহস করি নাই। আগন্তুক গালি খাইয়া আর কোনো উত্তর করিল না, বোধহয় চলিয়া গেল। আমি চিরকাল জানি, যে গালি খায় সে হয় ভয়ে মিনতি করে, নতুবা গালি অকারণ দেওয়া হইয়াছে প্রতিপন্ন করিবার নিমিত্ত তর্ক করে। তাহা কিছুই না করায় আমি ভাবিলাম এ ব্যক্তি চমৎকার লোক। সেও হয়তো আমাকে ভাবিল চমৎকার লোক। নাম জানে না, পদ জানে না, কি বলিয়া ডাকিবে তাহা জানে না। সুতরাং দেশীয় প্রথা অনুসারে সম্ভ্রম করিয়া খা সাহেব ডাকিয়াছে। তাহার উত্তরে যে হারামজাত বলিয়া গালি দেয়, তাহাকে চমৎকার লোক ব্যতীত আর কি মনে করিবে? দণ্ডেক পরে আমার খানসামাবাবু তাঁবুর দ্বারে আসিয়া ঈষৎ কণ্ঠকণ্ডয়ন শব্দ দ্বারা আপনার আগমন বার্তা জানাইল। আমার তখনও রাগ আছে, খানসামাবাবুও তাহা জানিত। এই জন্য কলিকা হস্তে তাঁবুতে প্রবেশ করিল, কিন্তু অগ্রসর হইল না। দ্বারের নিকট দাঁড়াইয়া অতি গম্ভীরভাবে কলিকায় ফু দিতে লাগিল। আমি তাহার মুখের প্রতি চাহিয়া ভাবিতেছি কতক্ষণে কলিকা আলবোলায় বসাইয়া দিবে। এমন সময়ে দ্বারের পার্শ্বে কি নড়িল। চাহিয়া দেখিলাম সেদিকে কিছুই নাই, কেবল নীল আকাশে নক্ষত্র জ্বলিতেছে। তাহার পরেই দেখি দুইটি অস্পষ্ট মনুষ্যমূর্তি দাঁড়াইয়া আছে। টেবিলের বাতি সরাইলাম, আলোক তাহাদের অঙ্গে পড়িল। দেখিলাম একটি বৃদ্ধ আবক্ষ শ্বেত শ্বশ্রুতে পরিপ্লুত, মাথায় প্রকাণ্ড পাগড়ি। তাহার পার্শ্বে একটি স্ত্রীলোক, বোধহয় যেন যুবতী। আমি তাহাদের প্রতি চাহিবা মাত্র উভয়ে দ্বারের নিকট অগ্রসর হইয়া জোর হস্তে নতশিরে আমায় সেলাম করিয়া দাঁড়াইল।
যুবতীর মুখ দেখিয়া বোধ হইল যেন বড় ভয় পাইয়াছে, অথচ ওষ্ঠে ঈষৎ হাসি আছে। তাহার যুগ্ম ভ্রু দেখিয়া আমার মনে হইল যেন অতি ঊর্ধ্বে নীল আকাশে কোনো বৃহৎ পক্ষী পক্ষ বিস্তার করিয়া ভাসিতেছে। আমি অনিমেষ লোচনে সুন্দরী দেখিতে লাগিলাম। কেন আসিয়াছে, কোথায় বাড়ি, এ কথা তখন মনে আসিল না। আমি কেবল তাহার রূপ দেখিতে লাগিলাম। তাহাকে দেখাই প্রথমে একটি রূপবতী পক্ষিণী মনে পড়িল। গেঙ্গোখালী মোহনায়, যেখানে ইংরেজরা প্রথম উপনিবাস স্থাপন করেন, সেইখানে একদিন অপরাহ্নে বন্দুক স্কন্ধে পক্ষী শিকার করিতে গিয়াছিলাম। তথায় কোনো বৃক্ষের শুষ্ক ডালে একটি ক্ষুদ্র পক্ষী অতি বিষণ্ণভাবে বসিয়াছিল। আমি তাহার সম্মুখে গিয়া দাঁড়াইলাম। আমায় দেখিয়া পক্ষী উড়িল না, মাথা হেলাইয়া আমায় দেখিতে লাগিল। ভাবিলাম জংলি পাখি হয়তো কখনো মানুষ দেখে নাই, দেখিলে বিশ্বাসঘাতককে চিনিত। চিনাইবার নিমিত্ত আমি হাসিয়া বন্দুক তুলিলাম, তবু পক্ষী উড়িল না। বুক পাতিয়া আমার মুখ প্রতি চাহিয়া রহিল। আমি অপ্রতিভ হইলাম। তখন ধীরে ধীরে বন্দুক নামাইয়া অনিমেষ লোচনে পক্ষীকে দেখিতে লাগিলাম। তাহার কি আশ্চর্য রূপ! সেই পক্ষিণীতে যে রূপরাশি দেখিয়াছিলাম, এই যুবতীতে ঠিক তাহাই দেখিলাম। আমি কখনো কবির চক্ষে রূপ দেখি নাই, চিরকাল বালকের মতো রূপ দেখিয়া থাকি। এই জন্য আমি যাহা দেখি তাহা অন্যকে বুঝাইতে পারি না। রূপ যে কি জিনিস, রূপের আকার কি, শরীরের কোন কোন স্থানে তাহার বাসা, এ সকল বার্তা আমাদের বঙ্গকবিরা বিশেষ জানেন। এই জন্য তাহারা অঙ্গ বাছিয়া বাছিয়া বর্ণনা করিতে পারেন। দুর্ভাগ্যবশত আমি তাহা পারি না। তাহার কারণ আমি কখনো অঙ্গ বাছিয়া রূপ তল্লাশ করি নাই। আমি যে প্রকারে রূপ দেখি, নির্লজ্জ হইয়া তাহা বলিতে পারি। একবার আমি 2 বৎসরের একটি শিশু গৃহে রাখিয়া বিদেশে গিয়াছিলাম। শিশুকে সর্বদাই মনে হইত, তাহার ন্যায় রূপ আর কাহারও দেখিতে পাইতাম না। অনেক দিনের পর একটি ছাক শিশুতে সেই রূপরাশি দেখিয়া আহ্লাদে তাহাকে বুকে করিয়াছিলাম। আমার সেই চক্ষু, আমি রূপরাশি কি বুঝিব? তথাপি যুবতীকে দেখিতে লাগিলাম। বাল্যকালে আমার মনে হইত যে ভূত প্রেত যে প্রকার নিজে দেহহীন অন্যের দেহে আবির্ভাবে বিকাশ পায়, রূপও সেই প্রকার অন্য দেহ অবলম্বন করিয়া প্রকাশ পায়। কিন্তু প্রভেদ এই যে ভূতের আশ্রয় কেবল মনুষ্য, বিশেষত মানবী, কিন্তু বৃক্ষ, পল্লব, নদ ও নদী প্রভৃতি সকলেই রূপ আশ্রয় করে। যুবতীতে যে রূপ, লতায় সেই রূপ, নদীতেও সেই রূপ, পক্ষীতেও সেই রূপ, ছাগেও সেই রূপ। সুতরাং রূপ এক, তবে পাত্রভেদ। আমি পাত্র দেখিয়া ভুলি না, দেহ দেখিয়া ভুলি না, ভুলি কেবল রূপে। সে রূপ লতায় থাক অথবা যুবতীতে থাক, আমার মনের চক্ষে তাহার কোনো প্রভেদ দেখি না। অনেকের এই প্রকার রুচিবিকার আছে। যাহারা বলেন যুবতীর দেহ দেখিয়া ভুলিয়াছেন, তাহাদের মিথ্যা কথা। আমি যুবতীকে দেখিতেছি। এমতো সময় আমার খানসামা বাবু বলিল, এরা বাই। এরাই তখন খাসায় বলিয়া ডাকিয়াছিল। শুনিবা মাত্র আবার রাগ পূর্বমতো গর্জিয়া উঠিল। চিৎকার করিয়া আমি তাহাদের তাড়াইয়া দিলাম। সেই অবধি আর তাহাদের কথা কেহ আমায় বলে নাই। পর দিবস অপরাহ্নে দেখি এক বটতলায় ছোট বড় কতকগুলো স্ত্রীলোক বসিয়া আছে। নিকটে 2-1টা বেতো ঘোড়া চড়িতেছে। জিজ্ঞাসা করায় জানিলাম তাহারাও বাই। ব্যয় লাঘব করিবার নিমিত্ত তাহারা পালামো দিয়া যাইতেছে। এই সময় পূর্বরাত্রের বাইকে আমার স্মরণ হইল। তাহার গীত শুনিব মনে করিয়া তাহাকে ডাকিতে পাঠাইলাম, কিন্তু লোক ফিরিয়া আসিয়া বলিল, অতি প্রত্যুষে সে চলিয়া গিয়াছে। আমি আর কোনো কথা কহিলাম না দেখিয়া একজন রাজপুত্র প্রতিবাসী বলিল, সে কাঁদিয়া গিয়াছে। কেন? এই জঙ্গল দিয়া আসিতে তাহার সঙ্গীরা সকলে মরিয়াছে, মাত্র একজন বৃদ্ধ সঙ্গে ছিল, খরচাও ফুরাইয়াছে, 2 দিন উপবাস করিয়াছে, আরও কতদিন উপবাস করিতে হয় বলা যায় না। এই জঙ্গল পাহাড় মধ্যে
কোথা ভিক্ষা পাইবে? আপনার নিকট ভিক্ষার নিমিত্ত আসিয়াছিল, আপনিও ভিক্ষা দেন নাই। এ কথা শুনিয়া আমার কষ্ট হইল। তাহার বিপদ অনুভব করিতে পারিলাম। নিজে সেই অবস্থায় পড়িলে কি যন্ত্রণা পাইতাম তাহা কল্পনা করিতে লাগিলাম। জঙ্গলে অন্নাভাব আর অপার নদীতে নৌকাডুবি একই প্রকার। আমি তাহাকে অনায়াসে 2-5 টাকা দিতে পারিতাম, তাহাতে নিজের কোনো ক্ষতি হইত না, অথচ সে রক্ষা পাইত। আমি তাহাকে উদ্ধার করিলাম না, তাড়াইয়া দিলাম। এই নিষ্ঠুরতার ফল একদিন আমায় অবশ্য পাইতে হইবে। এরূপ কথা আমার সর্বদা মনে হইত। 2-4 দিনের পর একটি সাহেবের সহিত আমার দেখা হইল। তিনি 10 ক্রোশ দূরে একা থাকিতেন। গল্প করিবার নিমিত্ত মধ্যে মধ্যে আমার তাঁবুতে আসিতেন। গল্প করিতে করিতে আমি তাহাকে যুবতীর কথা বলিলাম। তিনি কিয়ৎক্ষণ রহস্য করিলেন, তারপর বলিলেন, আমি স্ত্রীলোকটির কথা শুনিয়াছি। সে জঙ্গল অতিক্রম করিতে পারে নাই, পথে মরিয়াছে। এ কথা সত্যই হোক বা মিথ্যাই হোক, আমার বড় কষ্ট হইল। আমি কেবল অহংকারের চাতুরিতে পড়িয়া খাঁ সাহেব কথায় চটিয়াছিলাম। তখন জানিতাম না যে একদিন আপনার অহংকারে আপনি হাসিব। সাহেবকে বিদায় দিয়া অপরাহ্নে যুবতীর কথা ভাবিতে ভাবিতে পাহাড়ের দিকে যাইতেছিলাম। পথিমধ্যে কতকগুলি কোলকন্যার সহিত সাক্ষাৎ হইল। তাহারা দাড়ি হইতে জল তুলিতেছিল। এই অঞ্চলে জলাশয় একেবারে নাই। নদী শীতকালে একেবারে শুষ্ক প্রায় হইয়া যায়। সুতরাং গ্রাম্য লোকেরা এক এক স্থানে পাতকুয়ার ক্ষুদ্র খাত খনন করে। তাহা 2 হাতের অধিক গভীর করিতে হয় না। সেই খাদে জল ক্রমে ক্রমে চুইয়া জমে। 8-10 কলস তুলিলে আর কিছু থাকে না। আবার জল ক্রমে আসিয়া জমে। এই ক্ষুদ্র খাতগুলিকে দাড়ি বলে। কোলকন্যারা আমাকে দেখিয়া দাঁড়াইল। তাদের মধ্যে একটি লম্বদড়ি, সর্বাপেক্ষ বয়োজ্যেষ্ঠা, মাথায় পূর্ণ কলস 2 হস্তে ধরিয়া হাস্যমুখে আমায় বলিল, রাত্রে নাচ দেখিতে আসিবেন? আমি মাথা হেলাইয়া স্বীকার করিলাম। অমনি সকলে হাসিয়া উঠিল। কোলের যুবতীরা যত হাসে, যত নাচে, বোধহয় পৃথিবীর আর কোনো জাতির কন্যারা তত হাসিতে নাচিতে পারে না। আমাদের দুরন্ত ছেলেরা তার শতাংশ পারে না। সন্ধ্যার পর আমি নৃত্য দেখিতে গেলাম। গ্রামের প্রান্তভাগে এক বটবৃক্ষতলে গ্রামস্থ যুবারা সমুদয় আসিয়া একত্র হইয়াছে। তাহারা খোপা বাঁধিয়াছে। তাহাতে 2-3 খানি কাঠের চিরুনি সাজাইয়াছে। কেহ মাদল আনিয়াছে, কেহ বা লম্বা লাঠি আনিয়াছে। রিক্ত হস্তে কেহই আসে নাই। বয়সের দোষে সকলেরই দেহ চঞ্চল। সকলেই নানা ভঙ্গিতে আপন আপন বলবীর্য দেখাইতেছে। বৃদ্ধেরা বৃক্ষমূলে উচ্চ মৃন্ময় মঞ্চের ওপর জড়বৎ বসিয়া আছে। তাহাদের জানু প্রায় স্কন্ধ ছাড়াইয়াছে। তাহারা বসিয়া নানা ভঙ্গিতে কেবল ওষ্ঠক্রীড়া করিতেছে। আমি গিয়া তাহাদের পার্শ্বে বসিলাম। এই সময়ে দলে দলে গ্রামস্থ যুবতীরা আসিয়া জমিতে লাগিল। তাহারা আসিয়াই যুবাদিগের প্রতি উপহাস আরম্ভ করিল। সঙ্গে সঙ্গে বড় হাসির ঘটা পড়িয়া গেল। উপহাস আমি কিছুই বুঝিতে পারিলাম না। কেবল অনুভবে স্থির করিলাম যে যুবারা ঠকিয়া গেল। ঠকিবার কথা যুবা 10-12টি, কিন্তু যুবতীরা প্রায় 40 জন। সেই 40 জনে হাসিলে হাইল্যান্ডের পল্টন ঠকে। হাস্য উপহাস্য শেষ হইলে নৃত্যের উদ্যোগ আরম্ভ হইল। যুবতী সকলে হাত ধরাধরি করিয়া অর্ধচন্দ্রাকৃতির রেখাবিন্যাস করিয়া দাঁড়াইল। দেখিতে বড় চমৎকার হইল। সকলগুলি সম উচ্চ, সকলগুলি পাথুরে কালো, সকলেরই অনাবৃত দেহ। সকলের সেই অনাবৃত বক্ষের আরশির ধুকধুকি চন্দ্রকিরণে এক একবার জ্বলিয়া উঠিতেছে। আবার সকলের মাথায় বনপুষ্প, কর্ণে বনপুষ্প, ওষ্ঠে হাসি। সকলেই আহ্লাদে পরিপূর্ণ, আহ্লাদে চঞ্চল, যেন তেজপুঞ্জ অশ্বের ন্যায় সকলেই দেহবেগ সংযম করিতেছে। সম্মুখে যুবারা দাঁড়াইয়া, যুবাদের পশ্চাতে মৃন্ময় মঞ্চপরি বৃদ্ধেরা এবং তৎসঙ্গে এই নরাধম। বৃদ্ধেরা ইঙ্গিত করিলে
যুবাদের দলে মাদল বাজিল। অমনি যুবতীদের দেহ যেন শিহরিয়া উঠিল। যদি দেহের কোলাহল থাকে, তবে যুবতীদের দেহে সেই কোলাহল পড়িয়া গেল। পরেই তাহারা নৃত্য আরম্ভ করিল। তাহাদের নৃত্য আমাদের চক্ষে নতুন। তাহারা তালে তালে পা ফেলিতেছে, অথচ কেহ চলে না, দোলে না, টলে না। যে যেখানে দাঁড়াইয়া ছিল, সে সেইখানেই দাঁড়াইয়া তালে তালে পা ফেলিতে লাগিল। তাহাদের মাথার ফুলগুলি নাচিতে লাগিল, বুকের ধুকধুকি দুলিতে লাগিল। নৃত্য আরম্ভ হইলে পর একজন বৃদ্ধ মঞ্চ হইতে কম্পিত কণ্ঠে একটি গীতের মহড়া আরম্ভ করিল। অমনি যুবারা সেই গীত উচ্চ স্বরে গাহিয়া উঠিল। সঙ্গে সঙ্গে যুবতীরা তীব্র টানে ধোঁয়া ধরিল। যুবতীদের সুরের ঢেউ নিকটের পাহাড়ে গিয়া লাগিতে লাগিল। আমার তখন স্পষ্ট বোধ হইতে লাগিল, যেন সুর কখনো পাহাড়ের মূল পর্যন্ত, কখনো বা পাহাড়ের বক্ষ পর্যন্ত গিয়া ঠেকিতেছে। তাল পাহাড়ে থাকা অনেকের নিকট রহস্যের কথা, কিন্তু আমার নিকট তাহা নহে। আমার লেখা পড়িতে গেলে এরূপ প্রলাপ বাক্য মধ্যে মধ্যে সহ্য করিতে হইবে। যুবতীরা তালে তালে নাচিতেছে, তাহাদের মাথার বনফুল সেই সঙ্গে উঠিতেছে নামিতেছে। আবার সেই ফুলের দুটি একটি ঝরিয়া তাহাদের স্কন্ধে পড়িতেছে। শীতকাল নিকটে। 2-3 স্থানে হু হু করিয়া অগ্নি জ্বলিতেছে। অগ্নির আলোকে নর্তকীদের বর্ণ আরও কালো দেখাইতেছে। তাহারা তালে নাচিতেছে। নাচিতে নাচিতে ফুলের পাপড়ির ন্যায় সকলে একবার চিতিয়া পড়িতেছে। আকাশ হইতে চন্দ্র তাহা দেখিয়া হাসিতেছে, আর বটমূলের অন্ধকারে বসিয়া আমি হাসিতেছি। নৃত্যের শেষ পর্যন্ত থাকিতে পারিলাম না। বড় শীত, অধিকক্ষণ থাকা গেল না। কোলের নৃত্য সম্বন্ধে যৎকিঞ্চিৎ বলা হইয়াছে, এবার তাহাদের বিবাহের পরিচয় দিতে ইচ্ছা হইতেছে। কোলের অনেক শাখা আছে, আমার স্মরণ নাই। বোধহয় যেন উরাং, মুন্ডা, খেরোয়ার এবং দোসাদ, এই 4 জাতি তাহার মধ্যে প্রধান। ইহার এক জাতির বিবাহে আমি বরযাত্রী হইয়া কতক দূর গিয়াছিলাম। বরকর্তা আমার পালকি লইয়া গেল, কিন্তু আমায় নিমন্ত্রণ করিল না। ভাবিলাম না করুক, আমি রবাহুত যাইব। সেই অভিপ্রায়ে অপরাহ্নে পথে দাঁড়াইয়া থাকিলাম। কিছুক্ষণ পরে দেখি পালকি বর আসিতেছে, সঙ্গে 10-12 জন পুরুষ আর 5-6 জন যুবতী। যুবতীরাও বরযাত্রী। পুরুষেরা আমায় কেহই ডাকিল না। স্ত্রীলোকের চক্ষুলজ্জা আছে, তাহারা হাসিয়া আমায় ডাকিল। আমিও হাসিয়া তাহাদের সঙ্গে চলিলাম, কিন্তু অধিক দূর যাইতে পারিলাম না। তাহারা যেরূপ বুক ফুলাইয়া, মুখ তুলিয়া, বায়ু ঠেলিয়া মহাদম্ভে চলিতেছিল, আমি দুর্বল বাঙালি, আমার সে দম্ভ, সে শক্তি কোথায়? সুতরাং কতক দূর গিয়া পিছাইলাম। তাহারা তাহা লক্ষ্য করিল না, হয়তো দেখিয়াও দেখিল না। আমি বাঁচিলাম। তখন পথপ্রান্তে এক প্রস্তরস্তূপে বসিয়া ঘর্ম মুছিতে লাগিলাম, আর রাগ ভরে পাথুরে মেয়েগুলাকে গালি দিতে লাগিলাম। তাহাদিগকে সেপাই বলিলাম, সিদ্ধেশ্বরীর পাল বলিলাম, আরো কত কি বলিলাম। আর একবার বহু পূর্বে এইরূপ গালি দিয়াছিলাম। একদিন বেলা 2 প্রহরের সময় টিটাগড়ের বাগান লসিংটন লজ হইতে গজেন্দ্র গমনে আমি আসিতেছিলাম। তখন রেলওয়ে ছিল না, সুতরাং এখনকার মতো বেগে পথ চলা বাঙালির মধ্যে বড় ফ্যাশন হয় নাই। আসিতে আসিতে পশ্চাতে একটা অল্প টকটক শব্দ শুনিতে পাইলাম। ফিরিয়া দেখি গভর্নর জেনারেল কাউন্সিলের অমুক মেম্বারের কুলকন্যা একা আসিতেছেন। আমি তখন বালক, 16 বৎসরের অধিক আমার বয়স নহে। সুতরাং বয়সের মতো স্থির করিলাম, স্ত্রীলোকের নিকট পিছাইয়া পড়া হইবে না। অতএব যথাসাধ্য চলিতে লাগিলাম। হয়তো যুবতীও তাহা বুঝিলেন। আর একটু অধিক বয়স হইলে এদিকে তাহার মন যাইত না। তিনি নিজে অল্প বয়স্কা, আমার অপেক্ষা কিঞ্চিত মাত্র বয়োজ্যেষ্ঠা। সুতরাং এই উপলক্ষে 22 খেলার আমোদ তাহার মনে আসা সম্ভব। সেই জন্য একটু যেন তিনি জোরে বাহিতে লাগিলেন। দেখিতে দেখিতে পশ্চিমে মেঘের মতো আমাকে ছাড়াইয়া গেলেন।
যেন সেই সঙ্গে একটু দুও দিয়া গেলেন। অবশ্য তাহা মনে মনে। তাহার ওষ্ঠপ্রান্তে একটু হাসি ছিল, তাহাই বলিতেছি। আমি লজ্জিত হইয়া নিকটস্থ বটমূলে বসিয়া সুন্দরীদের ওপর রাগ করিয়া নানা কথা বলিতে লাগিলাম। যাহারা এত জোরে পথ চলে তাহারা আবার কোমলাঙ্গী। খোসামুদেরা বলে তাহাদের অলকদাম সরাইবার নিমিত্ত বায়ু ধীরে ধীরে বহে, কলা গাছে ঝড় আর শিমুল গাছে সমীরণ। সে সকল রাগের কথা এখন থাক, যে হারে সেই রাগে। কোলের কথা হইতেছিল। তাহাদের সকল জাতির মধ্যে একরূপ বিবাহ নহে। এক জাতি কোল আছে, তাহারা উরাং কি কি তাহা স্মরণ নাই। তাহাদের বিবাহ প্রথা অতি পুরাতন। তাহাদের প্রত্যেক গ্রামের প্রান্তে একখানি করিয়া বড় ঘর থাকে। সেই ঘরে সন্ধ্যার পর একে একে গ্রামের সমুদয় কুমারীরা আসিয়া উপস্থিত হয়। সেই ঘর তাহাদের ডিপো। বিবাহযোগ্য হইলে আর তাহারা পিতৃগৃহে রাত্রিযাপন করিতে পায় না। সকলে উপস্থিত হইয়া শয়ন করিলে গ্রামের অবিবাহিত যুবারা ক্রমে ক্রমে সকলে সেই ঘরের নিকটে আসিয়া রসিকতা আরম্ভ করে। কেহ গীত গায়, কেহ নৃত্য করে, কেহ বা রহস্য করে। যে কুমারীর বিবাহের সময় হয় নাই সে অবাধে নিদ্রা যায়, কিন্তু যাহাদের সময় উপস্থিত তাহারা বসন্তকালের পক্ষিণীর ন্যায় অনিমেষ লোচনে সেই নৃত্য দেখিতে থাকে, একাগ্র চিত্তে সেই গীত শুনিতে থাকে। হয়তো থাকিতে না পারিয়া শেষে ঠাট্টার উত্তর দেয়, কেহ বা গালি পর্যন্ত দেয়। গালি আর ঠাট্টা উভয়ে প্রভেদ অল্প। বিশেষ যুবতীর মুখ বিনির্গত হইলে যুবার কর্ণে উভয়ই সুধাবর্ষণ করে। কুমারীরা গালি আরম্ভ করিলে কুমারেরা আনন্দে মাতিয়া উঠে। এই রূপে প্রতি রাত্রে কুমার কুমারীর বাকচাতুরি হইতে থাকে। শেষ তাহাদের মধ্যে প্রণয় উপস্থিত হয়। প্রণয় কথাটি ঠিক নহে। কোলেরা প্রেমপ্রীতের বড় সম্বন্ধ রাখে না। মনোনীত কথাটি ঠিক। নিত্য হাস্য উপহাস্যের পর পরস্পর মনোনীত হইলে সঙ্গী সঙ্গিনীরা তাহা কানাকানি করিতে থাকে। ক্রমে গ্রামের রাষ্ট্র হইয়া পড়ে। রাষ্ট্রকথা শুনিয়া উভয় পক্ষের পিতৃকুল সাবধান হইতে থাকে। সাবধানতা অন্য বিষয় নহে। কুমারীর আত্মীয় বন্ধুরা বড় বড় বাঁশ কাটে, তীর ধনুক সংগ্রহ করে, অস্ত্রশস্ত্রে শান দেয়, আর অনবরত কুমারের আত্মীয় বন্ধুকে গালি দিতে থাকে। চিৎকার আর আস্ফালনের সীমা থাকে না। আবার এদিকে উভয় পক্ষে গোপনে গোপনে বিবাহের আয়োজনও আরম্ভ করে। শেষ একদিন অপরাহ্নে কুমারী হাসি হাসি মুখে বেশ বিন্যাস করিতে বসে। সকলে বুঝিয়া চারিপার্শ্বে দাঁড়ায়। হয়তো ছোট ভগিনী বন হইতে নূতন ফুল আনিয়া মাথায় পরাইয়া দেয়। বেশ বিন্যাস হইলে কুমারী উঠিয়া গাগরি লইয়া একা জল আনিতে যায়। অন্য দিনের মতো নহে, এদিনে ধীরে ধীরে যায়, তবু মাথায় গাগরি টলে। বনের ধারে জল, যেন কতই দূর। কুমারী যাইতেছে আর অনিমেষ লোচনে বনের দিকে চাহিতেছে। চাহিতে চাহিতে বনের দুই একটি ডাল দুলিয়া উঠিল। তাহার পর এক নবযুবা সখা সুবলের মতো লাফাইতে লাফাইতে সেই বন হইতে বহির্গত হইল। সঙ্গে সঙ্গে হয়তো দুটা চারিটা ভ্রমরও ছুটিয়া আসিল। কোলকুমারীর মাথা হইতে গাগরি পড়িয়া গেল। কুমারীকে বুকে করিয়া যুবা অমনি ছুটিল। কুমারী সুতরাং এ অবস্থায় চিৎকার করিতে বাধ্য। চিৎকারও সে করিতে লাগিল, হাত পাও আছড়াইল এবং চট্টা চাপড়টাও যুবাকে মারিল, নতুবা ভালো দেখায় না। কুমারীর চিৎকারে তাহার আত্মীয়েরা মার মার রবে আসিয়া পড়িল। যুবার আত্মীয়েরাও নিকটে এখানে সেখানে লুকাইয়া ছিল। তাহারাও বাহির হইয়া পথ রোধ করিল। শেষে যুদ্ধ আরম্ভ হইল। যুদ্ধ রুক্মিণী হরণের যাত্রার মতো, সকলের তীর আকাশমুখী। কিন্তু শুনিয়াছি দুই একবার নাকি সত্য সত্যই মাথা ফাটাফাটিও হইয়া গিয়াছে। যাহাই হোক, শেষ যুদ্ধের পর আপোষ হইয়া যায় এবং তৎক্ষণাৎ উভয় পক্ষ একত্র আহার করিতে বসে। এইরূপ কন্যাহরণ করাই তাহাদের বিবাহ, আর স্বতন্ত্র কোনো মন্ত্রতন্ত্র নাই। আমাদের শাস্ত্রে এই বিবাহকে আসুরিক বিবাহ বলে। এক সময়ে পৃথিবীর সর্বত্র এই বিবাহ প্রচলিত ছিল। যে আসুরিক বিবাহের পরিচয় দিলাম তাহা এক্সোগ্যামি নহে, কেননা ইহা স্বজাতি বিবাহ।
আমাদের দেশে স্ত্রী আচারের সময় বরের পৃষ্ঠে বাউটি বেষ্টিত নানা ওজনের করকমল যে সংস্পর্শ হয়, তাহাও এই মারপিট প্রথার অবশেষ। হিন্দুস্তান অঞ্চলের বরকন্যার মাসি পিসি একত্র জুটিয়া নানা ভঙ্গিতে নানা ছন্দে মেছুয়া বাজারের ভাষায় পরস্পরকে যে গালি দিবার রীতি আছে, তাহাও এই মারপিট প্রথার নূতন সংস্কার। ইংরেজদের বরকন্যা গির্জা হইতে গাড়িতে উঠিবার সময় পুষ্পবৃষ্টির ন্যায় তাহাদের অঙ্গে যে জুতাবৃষ্টি হয়, তাহাও এই পূর্ব প্রথার অন্তর্গত। কোলদের উৎসব সর্বাপেক্ষা বিবাহে, তদুপলক্ষে ব্যয়ও বিস্তর। 8 টাকা, 10 টাকা, কখনো কখনো 15 টাকা পর্যন্ত ব্যয় হয়। বাঙালির পক্ষে ইহা অতি সামান্য, কিন্তু বন্যের পক্ষে অতিরিক্ত। এত টাকা তাহারা কোথায় পাইবে? তাহাদের 1 পয়সা সঞ্চয় নাই, কোনো উপার্জনও নাই। সুতরাং ব্যয় নির্বাহ করিবার নিমিত্ত কর্য করিতে হয়। 2-4 গ্রাম অন্তর একজন করিয়া হিন্দুস্তানি মহাজন বাস করে, তাহারাই কর্য দেয়। এই হিন্দুস্তানিরা মহাজন কি মহাপিশাচ, সে বিষয়ে আমার বিশেষ সন্দেহ আছে। তাহাদের নিকট একবার কর্য করিলে আর উদ্ধার নাই। যে একবার 5 টাকা মাত্র কর্য করিল, সে সেই দিন হইতে আপন গৃহে আর কিছুই লইয়া যাইতে পাইবে না। যাহা উপার্জন করিবে তাহা মহাজনকে আনিয়া দিতে হইবে। খাতকের ভূমিতে 2 মণ কার্পাস কি 4 মণ জব জন্মিয়াছে, মহাজনের গৃহে তাহা আনিতে হইবে। তিনি তাহা ওজন করিবেন, পরীক্ষা করিবেন, কত কি করিবেন। শেষ হিসাব করিয়া বলিবেন যে আসল 5 টাকার মধ্যে এই কার্পাসে কেবল 1 টাকা শোধ গেল, আরও 4 টাকা বাকি থাকিল। খাতক যে আজ্ঞা বলিয়া চলিয়া যায়, কিন্তু তাহার পরিবার খায় কি? চাষে যাহা জন্মিয়াছে মহাজন তাহা সমুদয় লইল। খাতক হিসাব জানে না, 1 হইতে 10 গণনা করিতে পারে না। সকলের ওপর তাহার সম্পূর্ণ বিশ্বাস। মহাজন যে অন্যায় করিবে ইহা তাহার বুদ্ধিতে আইসে না। সুতরাং মহাজনের জালে বদ্ধ হইল। তাহার পর পরিবার আহার পায় না, আবার মহাজনের নিকট খোরাকি কর্য করা আবশ্যক। সুতরাং খাতক জন্মের মতো মহাজনের নিকট বিকৃত হইল। যাহা সে উপার্জন করিবে তাহা মহাজনের। মহাজন তাহাকে কেবল যৎসামান্য খোরাকি দিবে, এই তাহার এ জন্মের বন্দোবস্ত। কেহ কেহ এই উপলক্ষে শামকনামা লিখিয়া দেয়। শামকনামা অর্থাৎ দাসখত। যে ইহা লিখিয়া দিল সে রীতিমতো গোলাম হইল। মহাজন গোলামকে কেবল আহার দেন। গোলাম বিনা বেতনে তাহার সমুদয় কর্ম করে, চাষ করে, মোট বহে, সর্বত্র সঙ্গে যায়। আপনার সংসারের সঙ্গে আর তাহার কোনো সম্বন্ধ থাকে না। সংসারও তাহাদের অন্যভাবে শীঘ্রই লোপ পায়। কোলদের এই দুর্দশা অতি সাধারণ। তাহাদের কেবল এক উপায় আছে, পলায়ন। অনেকেই পলাইয়া রক্ষা পায়। যে না পলাইল সে জন্মের মতো মহাজনের নিকট বিকৃত থাকিল। পুত্রের বিবাহ দিতে গিয়া কেবল কোলের জীবনযাত্রা বৃথা হয় এমতো নহে। আমাদের বাঙালির মধ্যে অনেকের দুর্দশা পুত্রের বিবাহ উপলক্ষে অথবা পিতৃমাতৃ শ্রাদ্ধ উপলক্ষে। সকলেই মনে মনে জানেন আমি বড় লোক, আমি ধুমধাম না করিলে লোকে আমার নিন্দা করিবে। সুতরাং কর্য করিয়া সেই বড়লোকত্ব রক্ষা করেন। তাহার পর যথাসর্বস্ব বিক্রয় করিয়া সে কর্য হইতে উদ্ধার হওয়া ভার হয়। প্রায় দেখা যায় আমি ধনবান বলিয়া প্রথমে অভিমান জন্মিলে শেষ দারিদ্র দশায় জীবন শেষ করিতে হয়। কোলেরা সকলেই বিবাহ করে। বাংলা শস্যশালিনী, এখানে অল্পেই গুজরান চলে, তাই বাংলায় বিবাহ এত সাধারণ। কিন্তু পালামো অঞ্চলে সম্পূর্ণ অন্যাভাব। সেখানে বিবাহ এরূপ সাধারণ কেন, তদ্বিষয়ে সমাজতত্ত্ববিদেরা কি বলেন জানি না, কিন্তু বোধহয় হিন্দুস্তানি মহাজনেরা তথায় বাস করিবার পূর্বে কোলদের এত অন্যাভাব ছিল না, তাই বিবাহ সাধারণ হইয়াছিল। এক্ষণে মহাজনেরা তাহাদের সর্বস্ব লয়, তাহাদের অন্যাভাব হইয়াছে, সুতরাং বিবাহ আর পূর্বমতো সাধারণ থাকিবে না বলিয়া বোধ হয়। কোলের সমাজ এক্ষণে যে অবস্থায় আছে দেখা যায়, তাহাতে সেখানে মহাজনের আবশ্যক নাই। যদি হিন্দুস্তানি সভ্যতা তথায় প্রবিষ্ট না হইত, তাহা হইলে অদ্যাপি কোলের মধ্যে ঋণের প্রথা উৎপত্তি হইত না।
ঋণের সময় হয় নাই। ঋণ উন্নত সমাজের সৃষ্টি, কোল দিকের মধ্যে সে উন্নতির বিলম্ব আছে। সমাজের স্বভাবত যে অবস্থা হয় নাই, কৃত্রিম উপায়ে সে অবস্থা ঘটাইতে গেলে অথবা সভ্য দেশের নিমাদি অসময়ে অসভ্য দেশে প্রবিষ্ট করাইতে গেলে ফল ভালো হয় না। আমাদের বাংলায় এ কথার অনেক পরিচয় পাওয়া যাইতেছে। এক সময় ইহুদি মহাজনেরা ঋণদানের সভ্য নিয়ম অসভ্য বিলাতে প্রবেশ করাইয়া অনেক অনিষ্ট ঘটাইয়াছিল। এক্ষণে হিন্দুস্তানি মহাজনেরা কোলদের সেই রূপ অনিষ্ট ঘটাইতেছে। কোলের নববধূ আমি কখনো দেখি নাই। কুমারী এক রাত্রের মধ্যে নববধূ, দেখিতে আশ্চর্য। বাংলায় দুরন্ত ছুরিরা ধুলাখেলা করিয়া বেড়াইতেছে, ভাইকে পিটাইতেছে, পরের গরুকে গাল দিতেছে, পাড়ার ভালখাকিদের সঙ্গে কোদল করিতেছে, বিবাহের কথা উঠিলে ছুরি গালি দিয়া পলাইতেছে। তাহার পর এক রাত্রে ভাবান্তর। বিবাহের পরদিন প্রাতে আর সে পূর্বমতো দুরন্ত ছুরি নাই। এক রাত্রে তার আশ্চর্য পরিবর্তন হইয়া গিয়াছে। আমি একটি এইরূপ নববধূ দেখিয়াছি, তাহার পরিচয় দিতে ইচ্ছা হয়। বিবাহের রাত্রি আমোদে গেল। পরদিন প্রাতে উঠিয়া নববধূ ছোট ভাইকে আদর করিল। নিকটে মা ছিলেন। নববধূ মার মুখ প্রতি একবার চাহিল। মার চক্ষে জল আসিল। নববধূ মুখাবনত করিল, কাঁদিল না। তাহার পর ধীরে ধীরে এক নির্জন স্থানে গিয়া দ্বারে মাথা রাখিয়া অন্য মনস্কে দাঁড়াইয়া শিশির সিক্ত শামিয়ানার প্রতি চাহিয়া রহিল। শামিয়ানা হইতে টোপে টোপে উঠানে শিশির পড়িতেছে। শামিয়ানা হইতে উঠানের দিকে তাহার দৃষ্টি গেল। উঠানের এখানে সেখানে পূর্ব রাত্রের উচ্ছিষ্টপত্র পড়িয়া রহিয়াছে। রাত্রের কথা নববধূর মনে হইল। কত আলো, কত বাদ্য, কত লোক, কত কলরব, যেন স্বপ্ন। এখন সেখানে ভাঙা ভার, ছেঁড়া পাতা। নববধূর সেই দিকে দৃষ্টি গেল। একটি দুর্বলা কুক্কুরি, নবপ্রসূতি, পেটের জ্বালায় শুষ্কপত্রে ভগ্ন ভাণ্ডে আহার খুঁজিতেছে। নববধূর চোখে জল আসিল। জল মুছিয়া নববধূ ধীরে ধীরে মাতৃকক্ষে গিয়া লুচি আনিয়া কুকুরীকে দিল। এই সময় নববধূর পিতা অন্দরে আসিতেছিলেন। কুকুরী ভোজন দেখিয়া একটু হাসিলেন। নববধূ আর পূর্বমতো দৌড়িয়া পিতার কাছে গেল না, অধমুখে দাঁড়াইয়া রহিল। পিতা বলিলেন, ব্রাহ্মণ ভোজনের পর কুকুর ভোজনই হইয়া থাকে, রাত্রে তাহা হইয়া গিয়াছে, অদ্য আবার এ কেন মা? নববধূ কথা কহিল না। কহিলে হয়তো বলিত, এই কুকুরি সংসারী। পূর্বে বলিয়াছি, নববধূ লুচি আনিতে যাইবার সময় ধীরে ধীরে গিয়াছিল। আর 2 দিন পূর্বে হইলে দৌড়িয়া যাইত। যখন সেই ঘরে গেল তখন দেখিল মাতার সম্মুখে কতকগুলি লুচি সন্দেশ রহিয়াছে। নববধূ জিজ্ঞাসা করিল, মা, লুচি নেব? মাতার লুচিগুলি হাতে তুলিয়া দিয়া বলিলেন, কেন মা, আর চাহিয়া নিলে? যাহা তোমার ইচ্ছা তুমি আপনি লও, ছড়াও, ফেলিয়া দাও, নষ্ট করো, কখনো কাহাকেও তো জিজ্ঞাসা করে লও না। আজ কেন মা চাহিয়া নিলে? তবে সত্যই আজ থেকে কি তুমি পর হলে, আমায় পর ভাবিলে? এই বলিয়া মা কাঁদিতে লাগিলেন। নববধূ বলিল, না মা, আমি বলি বুঝি কার জন্য রেখেছ? নববধূ হয়তো মনে করিল পূর্বে আমায় ওই বলিতে, আজ কেন তবে আমায় তুমি বলিয়া কথা কহিতেছ? নববধূর পরিবর্তন সকলের নিকট স্পষ্ট নহে সত্য, কিন্তু যিনি অনুধাবন করিয়াছেন তিনি বুঝিতে পারিয়াছেন যে পরিবর্তন অতি আশ্চর্য। এক রাত্রের পরিবর্তন বলিয়া আশ্চর্য। নববধূর মুখশ্রী একেবারে একটু গম্ভীর হয়, অথচ তাহাতে একটু আহ্লাদের আভাসও থাকে। তদ্ব্যতীত যেন একটু সাবধান, একটু নম্র, একটু সংকুচিত বলিয়া বোধ হয়, ঠিক যেন শেষ রাত্রের পদ্ম। বালিকা কি বুঝিল?
যে মনের এই পরিবর্তন হঠাৎ এক রাত্রের মধ্যে হইল? বহুকালের পর পালাওমো সম্বন্ধে দুইটা কথা লিখিতে বসিয়াছি। লিখিবার একটা ওজোর আছে। এক সময়ে একজন বধির ব্রাহ্মণ আমাদের প্রতিবাসী ছিলেন। অনবরত গল্প করা তাহার রোগ ছিল। যেখানে কেহ একা আছে দেখিতেন, সেইখানে গিয়া গল্প আরম্ভ করিতেন। কেহ তাহার গল্প শুনিত না, শুনিবারও কিছু তাহাতে থাকিত না। অথচ তাহার স্থির বিশ্বাস ছিল যে সকলেই তাহার গল্প শুনিতে আগ্রহ করে। একবার একজন শ্রোতা রাগ করিয়া বলিয়াছিলেন, আর তোমার গল্প ভালো লাগে না, তুমি চুপ করো। কালা ঠাকুর উত্তর করিয়াছিলেন, তা কেমন করিয়া হবে, এখনো যে এ গল্পের অনেক বাকি। আমারও সেই ওজোর। যদি কেহ পালাওমো পড়িতে অনিচ্ছুক হন, আমি বলিব যে তা কেমন করে হবে, এখনো যে পালাওমোর অনেক কথা বাকি। পালাওমোর প্রধান আওলাদ মৌয়া গাছ। সাধু ভাষায় বুঝি ইহাকে মধুদ্রুম বলিতে হয়। সাধুদের তৃপ্তির নিমিত্ত সকল কথাই সাধু ভাষায় লেখা উচিত। আমারও তাহা একান্ত যত্ন। কিন্তু মধ্যে মধ্যে বড় গোলে পড়িতে হয়, অন্যকেও গোলে ফেলিতে হয়। এই জন্য একবার ইতস্তত করি। সাধু সঙ্গ আমার অল্প, এই জন্য তাহাদের ভাষায় আমার সম্পূর্ণ অধিকার জন্মে নাই। যাহাদের সাধুসঙ্গ যথেষ্ট, অথবা যাহারা অভিধান পড়িয়া নিজে সাধু হইয়াছেন, তাহারাও একটু একটু গোলে পড়েন। এই যে এইমাত্র মধুদ্রুম লিখিত হইল, অনেক সাধু ইহার অর্থে অশোক বৃক্ষ বুঝিবেন, অনেক সাধু জীবন্তী বৃক্ষ বুঝিবেন, আবার যে সকল সাধুর গৃহে অভিধান নাই, তাহারা হয়তো কিছুই বুঝিবেন না। সাধুদের গৃহিণীরা নাকি সাধু ভাষা ব্যবহার করেন না। তাহারা বলেন সাধু ভাষা অতি অসম্পন্ন। এই ভাষায় গালি চলে না, ঝগড়া চলে না, মনের অনেক কথা বলা হয় না। যদি এ কথা সত্য হয়, তবে তাহারা স্বচ্ছন্দে বলুন, সাধু ভাষা গোল্লায় যাক। মোয়ার ফুল পালাওমো অঞ্চলে উপাদেয় খাদ্য বলিয়া ব্যবহৃত হইয়া থাকে। হিন্দুস্তানিদের কেহ কেহ শখ করিয়া চাল ভাজার সঙ্গে এই ফুল খাইয়া থাকে। শুকাইয়া রাখিলে এই ফুল অনেক দিন পর্যন্ত থাকে। বর্ষাকালে কোলেরা কেবল এই ফুল খাইয়া 2-3 মাস কাটায়। পয়সার পরিবর্তে এই ফুল পাইলেই তাহাদের মজুরি শোধ হয়। মৌয়ার এত আদর, অথচ তথায় ইহার বাগান নাই। মৌয়ার ফুল শেফালিকার মতো ঝরিয়া পড়ে। প্রাতে বৃক্ষতল একেবারে বিছাইয়া থাকে। সেখানে সহস্র সহস্র মাছি, মৌমাছি ঘুরিয়া ফিরিয়া উড়িয়া বেড়ায়। তাহাদের কোলাহলে বন পুড়িয়া যায়। বোধহয় দূরে কোথাও একটা হাট বসিয়াছে। একদিন ভোরে নিদ্রা ভঙ্গে সেই শব্দে যেন স্বপ্নাবৎ কি একটা অস্পষ্ট সুখ আমার স্মরণ হইতে হইতে আর হইল না। কোন বয়সের কোন সুখের স্মৃতি তাহা প্রথমে কিছুই অনুভব হয় নাই, সেদিকে মনও যায় নাই। পরে তাহা স্পষ্ট স্মরণ হইয়াছিল। অনেকের এইরূপ স্মৃতি বৈকল্য ঘটিয়া থাকে। কোনো একটি দ্রব্য দেখিয়া বা কোনো একটি সুর শুনিয়া অনেকের মনে হঠাৎ একটা সুখের আলোক আসিয়া উপস্থিত হয়। তখন মন যেন আহ্লাদে কাঁপিয়া উঠে। অথচ কি জন্য এই আহ্লাদ তাহা বুঝা যায় না। বৃদ্ধেরা বলেন ইহা জন্মান্তরীণ সুখস্মৃতি। তাহা হইলে হইতে পারে। যাহাদের পূর্বজন্ম ছিল তাহাদের সকলই সম্ভব। কিন্তু আমার নিজ সম্বন্ধে যাহা বলিতেছিলাম, তাহা ইহজন্মের স্মৃতি। বাল্যকাল আমি যে পল্লীগ্রামে অতিবাহিত করিয়াছি, তথায় নিত্য প্রাতে বিস্তর ফুল ফুটিত। সুতরাং নিত্য প্রাতে বিস্তর মৌমাছি আসিয়া গোল বাঁধাইত। সেই সঙ্গে ঘরে বাহিরে ঘাটে পথে হরিনাম, অস্ফুট স্বরে, নানা বয়সের নানা কণ্ঠে, গুনগুন শব্দে হরিনাম মিশিয়া কেমন একটা গম্ভীর সুর নিত্য প্রাতে জমিত। তাহা তখন ভালো লাগিত কিনা স্মরণ নাই, এখনো ভালো লাগে কিনা বলিতে পারি না। কিন্তু সেই সুর আমার অন্তরের অন্তরে কোথায় লুকানো ছিল, তাহা যেন হঠাৎ বাজিয়া উঠিল। কেবল সুর নহে, লতা পল্লব শোভিত সেই পল্লীগ্রাম, নিজের সেই অল্প বয়স, সেই সময়ের সঙ্গীগণ,
সেই প্রাতঃকাল, কুসুমবাসিত সেই প্রাতর বায়ু, তাহার সেই ধীর সঞ্চরণ সকলগুলি একত্রে উপস্থিত হইল। সকলগুলি একত্র বলিয়া এই সুখ, নতুবা কেবল মৌমাছির শব্দে সুখ নহে। অদ্য যাহা ভালো লাগিতেছে না, 10 বৎসর পরে তাহা স্মৃতি ভালো লাগিবে। অদ্য যাহা সুখ বলিয়া স্বীকার করিলাম না, কল্য তাহা আর জুটিবে না। যুবার যাহা অগ্রাহ্য, বৃদ্ধের তাহা দুষ্প্রাপ্য। 10 বৎসর পূর্বে যাহা আপনিই আসিয়া জুটিয়াছিল, তখন হয়তো আদর পায় নাই, এখন আর তাহা জুটে না। সেই জন্য তাহার স্মৃতি সুখদ। নিত্য মুহূর্তে এক একখানি নূতন পট আমাদের অন্তরে ফটোগ্রাফ হইতেছে এবং তথায় তাহা থাকিয়া যাইতেছে। আমাদের চতুষ্পার্শ্বে যাহা কিছু আছে, যাহা কিছু আমরা ভালোবাসি, তাহা সমুদয় অবিকল সেই পটে থাকিতেছে। সচরাচর পটে কেবল রূপ অঙ্কিত হয়, কিন্তু যে পটের কথা বলিতেছি তাহাতে গন্ধ স্পর্শ সকলই থাকে। ইহা বুঝাইবার নহে, সুতরাং সে কথা থাক। প্রত্যেক পটের এক একটা করিয়া বন্ধনী থাকে, সেই বন্ধনী স্পর্শ মাত্রই পটখানি এলাইয়া পড়ে। বহুকালের বিস্তৃত বিলুপ্ত সুখ যেন নূতন হইয়া দেখা দেয়। যে পটখানি আমার স্মৃতিপথে আসিয়াছিল বলিতেছিলাম, বোধহয় মৌমাছির সুর তাহার পট বন্ধনী। কোন পটের বন্ধনী কি তাহা নির্ণয় করা অতি কঠিন। যিনি তাহা করিতে পারেন তিনিই কবি। তিনি কেবল একটি কথা বলিয়া পটের সকল অংশ দেখাইতে পারেন, রূপ গন্ধ স্পর্শ সকল অনুভব করাইতে পারেন। অন্য সকলে অক্ষম, তাহারা শত কথা বলিয়াও পটের শতাংশ দেখাইতে পারে না। মৌয়া ফুলে মদ্য প্রস্তুত হয়, সেই মদ্যই এই অঞ্চলে সচরাচর ব্যবহার। ইহার মাদকতা শক্তি কতদূর জানি না, কিন্তু বোধহয় সেই বিষয়ে ইহার বড় নিন্দা নাই। কেননা আমার একজন পরিচারক একদিন এই মদ্য পান করিয়া বিস্তর কান্না কাঁদিয়াছিল, বিস্তর বমি করিয়াছিল। তাহার প্রাণও যথেষ্ট খুলিয়াছিল। যে রূপে আমার যত টাকা সে চুরি করিয়াছিল, সেই দিন তাহা সমুদয় বলিয়াছিল। বিলাতি মদের সহিত তুলনায় এই মদের দোষ কি, তাহা স্থির করা কঠিন। বিলাতি মদে নেশা আর লিবর দুই থাকে, মৌয়ার মদে কেবল একটি থাকে, নেশা লিবর থাকে না। তাহাতেই এ মদের এত নিন্দা, এ মদ এত সস্তা। আমাদের ধেনুরও সেই দোষ। দেশি মদের আরেকটা দোষ, ইহার নেশায় হাত পা দুয়ের একটিও ভালো চলে না, কিন্তু বিলাতি মদে পা চলুক বা না চলুক হাত বিলক্ষণ চলে। বিবিরা তাহার প্রমাণ দিতে পারেন। বুঝি আজকাল আমাদের দেশেরও 2-4 ঘরের গৃহিণীরা ইহার সপক্ষ কথা বলিলেও বলিতে পারেন। বিলাতি পদ্ধতি অনুসারে প্রস্তুত করিতে পারিলে মৌয়ার ব্র্যান্ডি হইতে পারে, কিন্তু অর্থ সাপেক্ষ। একজন পাদ্রী আমাদের দেশি জাম হইতে শ্যাম্পেন প্রস্তুত করিয়াছিলেন, অর্থাভাবে তিনি তাহা প্রচলিত করিতে পারেন নাই। আমাদের দেশি মদ একবার বিলাতে পাঠাইতে পারিলে জন্ম সার্থক হয়, অনেক অন্তর্জ্বালা নিবারণ হয়।